লন্ডনে মা ছেলের আবেগ ঘন আলিঙ্গন, নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা। নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিলেন তারেক রহমান। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, পড়েছে 2 বাস ও একটি অ্যাম্বুলেন্স। নিহতের সংখ্যা বেড়ে 4, আহত অন্তত 7 জন। জাতীয়র পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকার, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা। বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে শহীদ মিনারে অবস্থান। আজ শাহবাগ ব্লকেজ, দাবি না মানলে মার্চ টু কোর্ট। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম এজেন্ডা হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এজেন্ডা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার। গাইবান্ধায় বাড়ছে শিশুদের রোটা ভাইরাস সহ শীতজনিত সংক্রমণ। হাসপাতালে বাড়ছে চাপ, প্রতিরোধ বিশেষ পরামর্শ চিকিৎসকের। পাহাড় কেটে তোপের মুখে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ, কাজ বন্ধ রেখে অংশীজনের সঙ্গে আলোচনা, রক্ষায় প্রযুক্তি ব্যবহারের দাবি। এবং রাশিয়ার অভ্যন্তরে পারমাণবিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলা, পাল্টা রুশ হামলায় জাপোরোজিয়ার 13 বেসামরিক নাগরিক নিহত। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দ্য লন্ডন ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। এর আগে হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান হাসপাতালটিতে। বিমানবন্দরে তারেক রহমান ও খালেদা জিয়ার আলিঙ্গনে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। উষ্ণ অভ্যর্থনা জানায় নেতাকর্মীরা। সাইফুল রিপনের প্রতিবেদন। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে হিথ্রো বিমানবন্দরের বাইরে জড়ো হন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ নেতাকর্মীরা। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খানও। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে মা খালেদা জিয়াকে নিজ গাড়িতে বসিয়ে চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত লন্ডন ক্লিনিকে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সবশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফর করেন বিএনপি চেয়ারপারসন। এরপর আর কোনো সফর না হওয়ায় মায়ের সঙ্গে দেখা হয়নি ছেলে তারেক রহমানের। বিএনপির দেয়া তথ্য অনুযায়ী লন্ডন ক্লিনিকে ভর্তির মধ্য দিয়ে চিকিৎসা শুরু হবে খালেদা জিয়ার। সেখানকার চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে অন্তত 4 জন। বুধবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স পুলিশ টাউন এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে পেছনে থাকা ঝুমুর পরিবহন নামের আরেকটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনের পেছন দিক থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা 4 জনের মরদেহ উদ্ধার করে, তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া বাসে অন্তত 7 জন যাত্রী আহত হয়েছেন। রাত 2:04 সময় 999 থেকে সংবাদ আসে যে সাভার পুলিশ টাউনের সামনে গাড়িতে আগুন। প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর
আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছে সহকর্মী দেওয়ান ইমন, আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইমন, কিভাবে ঘটনা ঘটলো এবং আহতদের এখন কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। তো আমি যদি আপনাকে শুরুতে একটু বলি যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি সাভারের যে পুলিশ টাউন এলাকা রয়েছে, সেখানে এই জায়গাটিতে কিন্তু রাত 2টা নাগাদ যে দুর্ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে যেটি আমরা দেখালাম, সেটি এই যে পরিবহনটি দেখতে পাচ্ছেন, এই পরিবহনটি হচ্ছে ঝুমুর পরিবহন। এই পরিবহনের সামনেই কিছুক্ষণ আগে এখানে ছিল যেই অ্যাম্বুলেন্সটিতে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে সেই অ্যাম্বুলেন্সটি, এবং এই অ্যাম্বুলেন্সটি যখন এই যে পাশের যে আইল্যান্ডটি রয়েছে এই আইল্যান্ডেই কিন্তু অ্যাম্বুলেন্সটি এসে প্রথমে ধাক্কা দেয় নিয়ন্ত্রণ হারিয়ে। তারপরে কিন্তু এই অ্যাম্বুলেন্সের ধাক্কা দেওয়ার পরপরই এই যে ঝুমুর পরিবহনটি রয়েছে এই ঝুমুর পরিবহনটি তৎক্ষণাৎ আবার অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দিলেই অ্যাম্বুলেন্সের যেই সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারের থেকে গ্যাস লিকেজ হয়ে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। শুধু এই ঘটনায় 4 জনের প্রাণহানি ঘটেনি, পাশাপাশি কিন্তু এই যে ঝুমুর পরিবহনটি রয়েছে এই ঝুমুর পরিবহনে দেখতে পাচ্ছেন যে এই যেখানে মাল সামানা নিয়ে আসার কথা, মানুষের পরিবহন করার কথা, সেখানে কিন্তু গবাদি পশু নিয়ে আসছিলেন এই যে যারা এই পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা, সেগুলোর কিন্তু অর্ধশতাধিক এই গবাদি পশু সেটিও কিন্তু প্রাণ হারিয়েছে। এর আগে আমরা রাত 2টা নাগাদ যখন এই ঘটনাটি ঘটে তখন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমরা ঘটনাস্থলে এসেছি এবং দেখেছি যে এখানে শুধুমাত্র 3টি পরিবহন শুধু এই স্পটেই ছিল, এই স্থানেই ছিল যাদের নাকি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে যেই 4 জন প্রাণ হারিয়েছেন এই ঘটনায়, সেখানে একটি শিশু ছিল, 2 জন নারী ছিলেন এবং 1 জন পুরুষ ছিল। আমরা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে যেই পুরুষ লোকটি যে পুড়ে নিহত হয়েছেন তিনি আদতে কি এই যে ফায়ার সার্ভিসে এই যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটির চালক কিনা বা যারা এসেছিলেন তাদের পরিবারের স্বজন কিনা, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে সেটি নিশ্চিত করা যায়নি যে আদতে যেই পুরুষ ব্যক্তিটি ছিলেন তিনি আদতে কে ছিলেন। এছাড়া আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে এখনো পর্যন্ত তাদের কাছে এই যে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। তারা তাদের লাশগুলোকে এখান থেকে উদ্ধার করে রাজধানীর শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজে পাঠিয়েছেন সেটি ময়নাতদন্তের জন্য, এবং এখানের যেই পরিবহনগুলো ছিল সেটিও কিন্তু হাইওয়ে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। এবং যারা আহত রয়েছেন যেমনটি বলছিলেন যে আহতর যারা রয়েছিলেন তাদেরকে স্থানীয় বিভিন্ন মেডিকেল হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিল যে এই যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেই বাসটি কিন্তু জানালাটি দিয়ে পর্যন্ত তারা বেরোতে পারেনি, দরজাটি দিয়ে বেরোতে পারেনি, জানালার কাঁচ ভেঙে কিন্তু তারা লাফিয়ে বেঁচেছে তাদের প্রাণ। তো এই ছিল তোয়া এখানকার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ ইমন। সাভারের পুলিশ টাউন এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নিকোলা বিয়ার জানান তারা অন্তর্বর্তী সরকার এবং তাদের সংস্কার এজেন্ডাকে সমর্থন করেন, এক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা দিয়ে সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় দুর্নীতি মোকাবেলা, গ্রিন এনার্জি, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও আশপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়ন, উত্তর জনপদে পানি ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দরের সুবিধাবাদী নির্মাণেও সহায়তা কামনা করেন। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফে সিদ্দিকী, ইউই রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত হয়েছে বিশেষ সেল।
বুধবার রাতে সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল। আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত এবং শহীদ পরিবার দেখভাল করা, ঘটনাবলীর ডকুমেন্টেশন, আইনি সহায়তা প্রদান এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগের জন্য সেলটিকে 4টি উপসেলে ভাগ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন তিনি। 30,000 আহতদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের সবার আগে যে সকল খুনিরা এই 2000 মানুষের জীবন কেড়ে নিয়েছে, 30,000 মানুষকে অঙ্গহানি করেছে, সেই খুনিদের বিচার হতে হবে। গত 16 বছরে বিভিন্ন সময়ে আওয়ামী হায়না কর্তৃক মানবাধিকার লঙ্ঘন সহ জুলাই গণহত্যার বিচার হওয়া নতুন বাংলাদেশের সবচেয়ে জরুরি কর্তব্য। জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সদস্যরা এবং ছাত্রলীগ, যুবলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা, তাদেরকে বিচারের মুখোমুখি করা সহ এর আগে বিডিআর হত্যাকাণ্ড, পরবর্তীতে শাপলা ম্যাসাকার, এই সকল ঘটনা যথাযথ তদন্ত এবং বিচারের কাজেও আমরা স্লথ গতি লক্ষ্য করেছি। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক ও পূর্ণ তদন্ত, সব জেলবন্দীদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত সাবেক বিডিআর সদস্য ও পরিবারের সদস্যরা। দাবি না মানলে মার্চ টু কোর্ট কর্মসূচির ঘোষণাও দেন তারা। পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম এজেন্ডা হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এজেন্ডা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার। আগামীকাল 9 তারিখ কোর্টের মাধ্যমে যদি আমাদের একটি সুষ্ঠু সমাধান না আসে, তাহলে ওই ব্লকেটের পরে আমরা মার্চ টু কোর্ট ঘোষণা দিচ্ছি। রাজুকের প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন এমন প্রমাণ পেয়েছে দুদক। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। গেল 26 ডিসেম্বর এ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। ওই দিন জানানো হয় গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের যোগ সাজেশে অতি গোপনে 2022 সালের 3 আগস্ট শেখ পরিবারের 6 সদস্যকে 10 কাঠা প্লট বুঝিয়ে দেওয়া হয়। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। নিয়োগ বাণিজ্যের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাসকিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে। ফজলে আদিতের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নীতিমালা অনুসরণ না করে অবৈধ উপায়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগের সত্যতা মিলেছে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমান ও আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ বোর্ডের 10 জনের বিরুদ্ধে। বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিম আহমেদ খান সহ 10 জনের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিকে ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রী ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ 29টি ব্যাংক অ্যাকাউন্টে 466 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই অভিযোগে দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে 12টি ব্যাংক অ্যাকাউন্টে 71 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনে মামলা করা হয়। জনাব মোহাম্মদ সাদেক খান সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি
মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইকবালুর রহিম সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অপরাধ করায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংক হ্যাকো অ্যাসালম গ্রুপের আওতাধীন ইসলামিক ব্যাংক থেকে 993 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে অ্যাসালম গ্রুপের 2 ছেলেসহ 54 ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শীতের তীব্রতায় গাইবান্ধায় রোটা ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে 3 শতাধিক শিশু। প্রতিদিন ভর্তি হচ্ছে 30 থেকে 40 জন। SM মইনুল হুদা রিপোর্ট। শীতের প্রকোপে গাইবান্ধায় বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। এদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে পর্যাপ্ত লোকবল, বেড এবং ওষুধের সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত সেবা না পেয়ে অসন্তোষ জানান রোগীর স্বজনরা। কালকে 12টার দিকে স্যালাইন দিছি, 2টা পর্যন্ত স্যালাইন দেওয়ার পর আর স্যালাইন নাই। তো এখন বাচ্চা তো ওই কালকে থেকে হাঁটতে দিয়েছে এই পর্যন্ত। এখন বাজে কটা? 10টা মনে হয় বাজে, 10টা 11টার মতো বাজে। এখনো তো কোনো বাচ্চার কোনো হাঁটার কোনো কন্ট্রোলে পাচ্ছে না। আইসি মনে করি ভালোভাবে চিকিৎসাও করতে, চিকিৎসাও দেয় না, মনে করেন যে এরকম ডাক্তারই নাই ঠিক মতো। 12টার সময় ভর্তি করছি, আমার মনে করেন কন্ট্রোল আসতেছে। তো সমস্যা হচ্ছে, বিছানা কম, সেক্ষেত্রে রোগী বেশি, বিছানা দিতে কষ্ট হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত ওষুধপত্র আছে আমাদের। বিছানা না থাকার কারণে আর আমাদের তো লোকও কম, 2 জন মাত্র আমরা নার্স, রোগী আমাদের 52 জন। এই ক্ষেত্রে তো একটু সেবাটা ঘাটতিতে আছে। ডায়রিয়া সহ শীতজনিত রোগ প্রতিরোধে রোটা ভাইরাস নিয়ে নানান পরামর্শ দেন শিশু বিশেষজ্ঞ। যে সমস্ত বাচ্চাদের বয়স 6 মাসের কম, তাদের বাচ্চা মায়েরা যেন বাচ্চাদের বুকের দুধ খাওয়া নিশ্চিত করে। আর যে সমস্ত বাচ্চার বয়স 6 মাস বা তার বেশি, বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। বাইরের খোলা খাবার খাওয়া যাবে না এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেটা সেটা মেনে চলতে হবে। আর যেটা বলছি আমি, যে বাচ্চাদের বেশি ভ্রমণ করানো যাবে না। বাচ্চারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সাধারণত ঠান্ডা লেগে এই ডায়রিয়া প্রকোপটা হয়। চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে পারবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে বেড়েছে শীতের প্রকোপ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, শীতের প্রকোপ যেহেতু বেড়েছে, এলাকায় এখন শীত কেমন এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন জানাবেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরের রেল স্টেশনে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, গত পরশুদিন রাত থেকে কিন্তু এখানে শীতের পাশাপাশি কিন্তু দমকা বাতাসের পাশাপাশি কিছু ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কালকে মোটামুটি সারাদিনই ছিল। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরের রেল স্টেশনে। তো এখানে যেটি আমি এখানকার যে সাধারণ যাত্রী এবং এলাকাবাসীর সঙ্গে যেটা আমি জানতে পেরেছি, তারা যেটি জানিয়েছেন যে শীতের মধ্যেও কিন্তু তাদের পারিবারিক প্রয়োজনে কিন্তু বা নিজের প্রয়োজনে, বিভিন্ন কর্মক্ষেত্রের প্রয়োজনে তারা কিন্তু এই যে রেল স্টেশনের দিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে। তো এরকম এখানে কিন্তু অনেক ধরনের স্টেশনে এসে দেখা যায় যে ছিন্নমূল মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরা কিন্তু এখানে বিভিন্ন তাদের গন্তব্যে যাচ্ছেন এবং তারা যেটি জানিয়েছেন যে তাদের অনেকের বাড়ি গ্রামগঞ্জে থেকে এখানে রেল স্টেশনে এসে যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য গ্রামগঞ্জের যে পরিস্থিতিটা সেটা হচ্ছে যে গ্রামগঞ্জে তারা কৃষি কাজ করছেন। এই কৃষি কাজ করতে যায় কিন্তু কৃষকরা কিন্তু মাঠে যে আলু উৎপাদনের যে আলু দেশের দ্বিতীয় বৃহত্তম এলাকায়, সেই হিসাবে কিন্তু এখানে পরিচর্যার কাজ চলছে, আলু রোপণ হয়ে গেছে। তা মাঠে যে কাজ করতে ভোর থেকে কিন্তু তারা প্রচন্ড রকমের কষ্টের মধ্যে কিন্তু পড়েছে। তো আমি একজন এখানকার এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে চাই যে শীতের কি অবস্থা একটু জানাবেন। আগের দিন থেকে প্রচন্ড ঝড় বাতাস, দমকা হাওয়া, প্রচন্ড ঠান্ডা, হিমেল বাতাস, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডা আবহাওয়ায়
দিনমজুর তো বটেই, সকলের কষ্ট। আমরা যারা চাকরিজীবী, হয়তো চাকরির প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হচ্ছে, কিন্তু দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ, তারা তো বাড়ি থেকে বের হওয়া অত্যন্ত কষ্টকর ব্যাপার। এত ঠান্ডা, তারা কাজের মাধ্যমে কোথাও যেতেও পারছে না। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু আমি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে জয়পুরহাটে এ পর্যন্ত শীত বস্ত্র প্রায় 32,000 শীতের কম্বল কিন্তু বা শীত বস্ত্র দিয়েছেন। তো তারপরেও কিন্তু সাধারণ যে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা দরিদ্র রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, তারা কিন্তু সে তুলনায় আপনার শীত বস্ত্র বা কম্বল মানে তারা পায়নি। তো এটা তারা বেশি দাবি জানিয়েছেন যে আরো যেন তারা ফুটপাতে যারা আছেন বা বস্তিতে আছেন তারা যেন শীত বস্ত্র বা কম্বল পায়। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে তোয়ার কাছে চলে যাচ্ছি। তোয়া, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাটে বেড়েছে শীতের প্রকোপ এবং এই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাল করিম রেজা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরজিএ পদ্মা আবাসিক এলাকার মাধ্যমে রাজশাহীতে প্রথম আবাসিক এলাকা গড়ে তোলে। এরপর গেল 33 বছরে আরো কয়েকটি আবাসিক এলাকা গড়ে তুলেছে আরডিএ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, কিন্তু সেখানে নিয়ম মেনে গড়ে তোলা হয়নি ভবন। অনেকে প্লট বরাদ্দ নিয়ে ফেলে রেখেছেন যুগের পর যুগ। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর পদ্মা আবাসিক এলাকা গড়ে ওঠে 1992 সালে। এটি রাজশাহীর প্রথম আবাসন প্রকল্প, যা গড়ে তোলে আরডিএ। একই পথে হাঁটে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আরডিএ 8টি আবাসিক ও একটি বাণিজ্যিক এলাকা এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ 3টি আবাসিক প্রকল্প গড়ে তোলে। সবগুলো প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু 33 বছর আগের প্রকল্পে বরাদ্দ পাওয়া প্লটেও গড়ে ওঠেনি ভবন। অনেক ব্যক্তি আছে যাদের অলস টাকা, এই অর্থগুলি আসলে ওখানে বিনিয়োগ করেছে। বিনিয়োগের পরে মনে করেন এই প্রকল্পগুলি হওয়ার পরে তারা কিন্তু আসলে এই প্রকল্পের যে প্লটগুলি তারা ঠিকমতো ব্যবহার করে না। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে প্লট বরাদ্দের পর ভবন নির্মাণে সময় দেওয়া হয়, কিন্তু অনেকে সেটা মানছেন না। আগামীতে কঠোর হওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। কোনগুলোতে 3 বছর, কোনগুলোতে 5 বছর। আমাদের লেটেস্ট যেগুলো দিচ্ছি এগুলোতে 5 বছর যদি বাড়ি না করে তখন আমরা পদক্ষেপ নেই। আর পুরাতনগুলোতে যেগুলো বেশিরভাগই বাড়ি করেছেন আমি যতটুকু জানি, আর যারা করেন নাই তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। তবে আইনের ফাঁকফোকরের সুবিধা নিয়ে অনেকে প্লট বরাদ্দ পেয়েও ভবন নির্মাণ করছেন না বলে জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার। একটা শর্ত বলাও আছে যে এটা কর্তৃপক্ষ সময় এক্সটেনশন করতে পারে ইচ্ছা করলে, তার আবেদনের প্রেক্ষিতে সময় এক্সটেনশন করতে পারে। এ মর্মে আমাদের আইনও আছে, প্লটবদ্ধ প্রবিধানমালা আছে। প্রবিধানমালাতেও বলা আছে যদি যুক্তিসঙ্গত কারণ হয় সেক্ষেত্রে তার আবেদন ক্রমে একটা এক্সটেনশন করা যাবে। ইতোমধ্যে আরও নতুন আবাসিক এলাকা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এই দুই সংস্থা। নাগরিকদের দাবি আগের প্রকল্পগুলোতে ভবন নির্মাণ নিশ্চিতের পর নতুন প্রকল্প নেয়ার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পাহাড় কেটে হাসপাতালের ভবন নির্মাণ শুরু করে সমালোচনার মুখে কাজ বন্ধ রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে নিজেদের অবস্থান তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এমন ঘটনায় উদ্বিগ্ন পরিবেশবাদীরা। একে নাজিমা রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। চট্টগ্রামের চট্টশ্বরী সড়কের গোয়াচি বাগান এলাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভবন নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে পাহাড় কেটে করা হচ্ছে এই ভবন নির্মাণ। সমালোচনার মুখে বুধবার অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। কাজ বন্ধ রাখা হয়েছে জানিয়ে অনুমতি না নেওয়ার কথা স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ যুক্তি তুলে ধরেন পাহাড় কাটার পক্ষেই। পাহাড়ের যে মেজারমেন্ট আমি যেটা বলছি ইস্ট টু ওয়েস্ট ল্যান্ড যেটা 50 মিটার, তারপর হাইট হচ্ছে 20 মিটার, আর ব্রেথ হচ্ছে প্রায় 56 মিটার। এই হাইট, এই মেজারমেন্টের একটু অংশ কিন্তু ব্যতিক্রম হচ্ছে না, জাস্ট ওটা স্লোপ করতেছে। ওটা এটা স্লোপ না করলে পাহাড়টা। তবে প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের দাবি পাহাড় কাটা নয়, বরং পাহাড় রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পে। পাহাড়ের মধ্যে পাইল কেড়ে পাহাড়টাকে টোটালি কিছু কলাম বিম দিয়ে এটাকে ধরে রাখা হবে, মানে কোনোভাবেই পাহাড়টা আর স্লাইড করে পড়বে না। এবং এটাকে আমার মনে হয় যে বার্ন ইউনিট যারা আসবে চিকিৎসা নিতে,
চিকিৎসার সাথে যে রোগীর অ্যাটেন্ডেন্ট থাকবে তারা এই পাহাড়টাকে একটা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে ব্যবহার করতে পারবে। ভবন নির্মাণের নামে এভাবে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। পাহাড় ও পরিবেশ রক্ষা করে হাসপাতালের ভবন নির্মাণের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। পাহাড়টাকে সংরক্ষণ করে ওনারা কাজ করবেন, কিন্তু পরবর্তীতে আজকে ওনারা যেটা বললেন যে পাহাড় ধসে পড়ার কারণে ওনারা প্ল্যানিংটা চেঞ্জ করেছেন। তবে আরেকটা কথা যেটা উঠে এসেছে, যে কোনো প্রকল্প কাজ শুরু করার আগে ইআইএ করতে হয়, ওনাদের ইআইএ নেই। এটা শুনে আসলে আমরা একটু আপসেট হয়েছি। 2024 সালের মে মাসে একনেগে অনুমোদন পায় চট্টগ্রাম মেডিকেলের 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প। 285 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে চীন সরকার অর্থায়ন করবে 180 কোটি এবং বাংলাদেশ সরকার অর্থায়ন করবে 105 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে শ্যামপুর সহ বিভিন্ন এলাকায় পরিত্যক্ত টায়ার গলিয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল। এতে বাতাসে ছড়িয়ে পড়েছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও মিথেন সহ 16 ধরনের ক্ষতিকর গ্যাস। ক্যান্সার ও অ্যাজমা আক্রান্ত হওয়া সহ স্বাস্থ্য ঝুঁকিতে এখানকার মানুষ। পাশাপাশি হুমকির মুখে পড়েছে পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো অভিযানের পর ফের শুরু হয় কার্যক্রম। সহকর্মী দেওয়ানি মনের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। সময় এখন মধ্যরাত। সাভারের দক্ষিণ শ্যামপুর, ভাতুরকা ও আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় এভাবেই বিশাল কম্প্রেসারে 500 ডিগ্রি তাপমাত্রায় জ্বালানো হচ্ছে পরিত্যক্ত টায়ার। রাতের গভীরতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই কার্যক্রম। এসব কারখানার কালো ধোঁয়া সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়ছে, যা মানবদেহে ক্যান্সার, অ্যাজমা সহ গুরুতর রোগ সৃষ্টি করছে। এসব কারখানায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই এবং একাধিক অভিযান সত্ত্বেও কার্যক্রম বন্ধ হয়নি। পরিবেশের ক্ষতি করেন, মানুষের তো বাঁচা লাগবে, আমরা বাঁচা লাগবে না, আমরা ফ্যামিলি চলার লাগবে না, আমরা কেউ সহযোগিতা করব। আমরা তো পরিবেশ দেখি না যে এইভাবে ক্ষতি হয়। তবে তো অবৈধ কিছু না যে এটা দিয়ে মানুষ নেশা পানি করে, এমন তো কিছু না। দিনের বেলায় টায়ার টিউব প্রস্তুতির জন্য ব্যস্ত থাকলেও রাতের অন্ধকারে এসব টায়ার পুড়িয়ে জ্বালানি তৈরি করা হয়। জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছ ও কাঠ, যা ফসলি জমি এবং পরিবেশের ক্ষতি করছে। এই অবৈধ কারখানা তো মানুষ তো শ্বাস ফেলাতে পারে না। সবজি, এমন কোনো সবজি না আমরা এই এলাকায় করতে পারতেছি না, সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে গাছ। যাতে বিষ দিয়ে মেডিসিন দিয়ে কোনো কাজ করে না। যে কোনো গাছের যে কোনো ফসলের ভিতরে কালি দিয়া মা জায়গা, ক্ষেতের ভিতরে আটপের গেলে মনে করেন পাও কালো জায়গা। যদি গর্ভবতী কোনো মেয়ে থাকে, তার এই গর্ভের ভিতরে সন্তানটা নষ্ট হয় এই নিঃশ্বাসের কারণে। এই বাতাসে মনে করেন প্রচুর ক্ষতি। এসব কারখানার কালো ধোঁয়ায় 16 ধরনের ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সাভার উপজেলা প্রশাসন এসব অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করার পরের দিন থেকে অদৃশ্য শক্তিতে ফের একই গতিতে চলছে কার্যক্রম। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব কারখানার ধোঁয়া পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। টায়ার ফ্যাক্টরিতে বাতাসের সাথে যে ধূলিকণা, এই ধূলিকণাগুলো শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে ফুসফুসে দীর্ঘমেয়াদী একটা সংক্রমণ হচ্ছে, যা ক্যান্সারের মতোই মারাত্মক একটি রোগ। কৃষি ও পরিবেশ সুরক্ষায় এসব কারখানা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।